প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হোসেন আলী গাজী, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বাদিয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ, দাপট, খুলনা। আজ সারা বিশ্বে মহামারী করোনার কারণে আজকে প্রাকৃতিকভাবে যেভাবে ক্লাস হয় সেভাবে আর সম্ভব হচ্ছে না। এ কারণে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। আমরা বাদিয়া সুরেন্দ্রনাথ কলেজের পক্ষ থেকেও প্রত্যেক বিষয়ের স্যারেরা অনলাইন ক্লাস নিচ্ছি। আমি জীববিজ্ঞান এর প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে অনলাইন ক্লাস নিতে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা অনলাইন ক্লাসের মাধ্যম দিয়েও হলেও কিছুটা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কোষ মূলত দুই প্রকার, একটা আদি কোষ, একটা প্রাকৃতিক কোষ। এবং তোমরা এটাও জানো যে প্রাকৃতিক কোষের দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তার একটি অন্যতম হচ্ছে যাকে কোষের কেন্দ্র থাকে। তোমরা কি জানো সেই জিনিসটার নাম কি? তোমরা অনেকে হয়তো জানো সেই জিনিসটার নাম নিউক্লিয়াস। সেই জিনিসটার নাম কি? নিউক্লিয়াস। তোমরা এসএসসি পরীক্ষার আগে বিশেষ করে 2টি বছর 9 এবং 10-এ নিউক্লিয়াস নিয়ে কম বেশি ধারণা তোমাদের ভিতরে আছে। আমরা সেই নিউক্লিয়াসটাকে আরও বেশি ইলাবোরেটভাবে জানবো এবং নিউক্লিয়াসের গঠন কী, কীভাবে এটা কাজ করে, এর ফাংশনটা কী, আমরা সেভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিউক্লিয়াসের যে গঠন দেখো, নিউক্লিয়াসটা একটি নিউক্লিয়াস চিত্রটি খেয়ালটা ভালো হবে। মোটামুটি চিত্রটা এরকমই। প্রিয় শিক্ষার্থীরা, নিউক্লিয়াস রবার্ট ব্রাউনের নাম শুনেছ। রবার্ট ব্রাউন সর্বপ্রথম রাসনা, একটি অর্কিড জাতীয় উদ্ভিদ, তার কোষেই মূলত নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিউক্লিয়াসের গঠন এটা কেমন হতে পারে, নিউক্লিয়াস গঠন, নিউক্লিয়াসের কাজটা কি, নিউক্লিয়াস আগে জানতে হবে নিউক্লিয়াসটা কি। যে একটি সজীব কোষের সাইটোপ্লাজমের অভ্যন্তরে অস্বচ্ছ গাঢ় উপবৃত্তাকার গোলাকার যে সজীব অংশ দেখা যায় তার নাম নিউক্লিয়াস। তার নাম কি বললাম? নিউক্লিয়াস। এটা উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ। উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ। আবিষ্কার আমি আগে বলেছি, রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড বা রাসনার জাতীয় উদ্ভিদের প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। এবার আমরা যদি নিউক্লিয়াসের সংখ্যা ও আকার, নিউক্লিয়াসের সংখ্যা ও আকার। সাধারণত প্রত্যেকটি কোষেই, সজীব কোষে একটি নিউক্লিয়াস থাকে সাধারণত। তবে ব্যাকটেরিয়া, তারপর যে ভাউসেরিয়া, শৈবাল, পেনিসিলিয়াম নামক ছত্রাকে একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। আবার প্রাণীদেহের অস্থি কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে। এরকম একটি কোষে যদি অসংখ্য নিউক্লিয়াস থাকে সে ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। তাহলে সিনোসাইটকে এরকম বলতে পারবা। আমি আর একবার বলি, যদি কোনো কোষে, সজীব কোষে সাধারণত থাকে কয়টি নিউক্লিয়াস? একটি নিউক্লিয়াস। যদি একটি নিউক্লিয়াস থাকে, একই ধরনের একাধিক নিউক্লিয়াস থাকে, তাহলে সেই ধরনের গঠনকে আমরা বলবো সিনোসাইট। কোন কোন উদ্ভিদে থাকতে পারে? সেটা হচ্ছে ব্যাকটেরিয়াম, ভাউসেরিয়া নামক শৈবালে, পেনিসিলিয়াম নামক ছত্রাকে এবং প্রাণীদেহের অস্থি কোষে একটি কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকতে পারে, একের অধিক নিউক্লিয়াস থাকতে পারে। এটা বলবো অবস্থান ও আয়তন। অবস্থান ও আয়তন। সাধারণত নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। তবে যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি বহুবার বড় হয় তাহলে দেখা যায় যে নিউক্লিয়াসটি কেন্দ্রের পাশে, কোষের এক পাশে চলে যায়। মোটামুটিভাবে বলা যায় যে
একটি কোষের সামগ্রিক আয়তনের 10 থেকে 15% অঞ্চল জুড়ে নিউক্লিয়াসের অবস্থান। এবার যদি আমরা আলোচনা করব যে নিউক্লিয়াসের উপাদান। উপাদান, রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান। নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান বেসিক্যালি দুই ধরনের, একটি হচ্ছে প্রোটিন আর একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। প্রোটিনের ভিতরে হিস্টোন ও গ্লুটামিন জাতীয় প্রোটিন থাকে, আর নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি হচ্ছে ডিএনএ, সামান্য আরএনএ, কোএনজাইম, কোফ্যাক্টর, অ্যাসিটাইলকো বা বিভিন্ন ধরনের খনিজ লবণ, সামান্য কিছু ফসফেট জাতীয় পদার্থের রাসায়নিক গঠন মূলত হচ্ছে নিউক্লিয়াসের রাসায়নিক গঠন। কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস দশায় একটি নিউক্লিয়াসের বেসিক্যালি ইলেকট্রনগুলো দেখা যায় 4টি অংশ আছে। কয়টি অংশ আছে? 4টি। নাম্বার 1 নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে আমাদের এখন জানতে হবে নিউক্লিয়ার মেমব্রেন কি। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ প্রতিটি সজীব নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায় যে দুটি ঝিল্লি দ্বারা গঠিত, একটা বহির্ঝিল্লি একটা অন্তঃঝিল্লি, একটি বহির্ঝিল্লি একটি অন্তঃঝিল্লি। ঝিল্লি দুটি আবার দুটি ঝিল্লিকে একত্রে বলা হয়েছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়াসের বহির্ঝিল্লিতে দুই ধরনের বস্তু থাকে, একটা হচ্ছে রাইবোজোম আর আছে এন্ডোপ্লাজম রেটিকুলাম। এন্ডোপ্লাজম আর এই যে দুই ঝিল্লির মাঝখানে কোষগুলো পরিপূর্ণ থাকে, মধ্যবর্তী অঞ্চলে পরিপূর্ণ থাকে এবং এখানে এক ধরনের ছিদ্র থাকে যাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এবার আরেকটু আমরা 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা সেই নিউক্লিওপ্লাজম। প্রিয় শিক্ষার্থীরা, যে নিউক্লিয়াসের অভ্যন্তরে স্বচ্ছ দানাদার জেলির মতো যে অংশটি তার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর বেসিক কাজ হচ্ছে নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, অন্যান্য গুরুত্বপূর্ণ অংশকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে নিউক্লিওপ্লাজমের কাজ। এটার নাম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে ঘন উজ্জ্বল যে ঘনবস্তু তার নাম হচ্ছে নিউক্লিওলাস। সাধারণত নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে। তো শিক্ষার্থীরা, আর এর কাজ হচ্ছে বেসিক্যালি যে ক্রোমাটিন তন্তু বা অন্যান্য জেনেটিক সেগুলো ধারণ করা। এটার নাম হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু হচ্ছে নিউক্লিয়াস, বিশেষ করে যখন কোষ বিভাজন রেস্ট পর্যায়ে থাকে, যখন কোষ বিভাজন হয় না, তখন নিউক্লিয়াসের ভিতরে যে জালিকাকার সুতার মতো বস্তু দেখা যায় তার নাম হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। অসংখ্য, এটা আবার মূলত প্রোটিন দিয়েই তৈরি, প্রোটিন ও ডিএনএ দিয়েই তৈরি। ডিএনএকে ডিএনএ সাধারণত হিস্টোনকে পেঁচানো থাকে, এই গঠনকে বলা হয় নিউক্লিওপ্লাজম। শিক্ষার্থীরা, এটা জেনেটিক্যালি বস্তু হিসেবে কাজ করে। এখন আমাদেরকে জানতে হবে যে এই যে নিউক্লিয়াস আমরা গঠন দেখলাম, তার রাসায়নিক উপাদান, সেটা কীভাবে কাজ করে। এটা
উদ্ভিদ কোষের অথবা প্রাণী কোষের কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি কাজ করে। যদি আমরা একটি কোষের প্রাণকে কল্পনা করি তাহলে দেখব যে নিউক্লিয়াস হচ্ছে কোষের একটি প্রাণ, কোষের একটি প্রাণ। এজন্য নিউক্লিয়াসের গঠনকে ভালোভাবে জানা দরকার। আমরা যদি আরেকবার রিপ্লে করি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা নিউক্লিয়াসের একটি গুরুত্বপূর্ণ জিনিস বা বস্তু হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু মূলত হচ্ছে ডিএনএ ক্রোমোজোমের একটি অংশ। এই ডিএনএ ক্রোমোজোম নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিজে সেফ থাকো, পরিবারকে সেফ রাখো এবং পরিবার এবং সমাজকে সেফ রাখো। এভাবে দেখা যাবে আমরা একে অপরকে যদি সচেতন করতে পারি, আমার দেশ ভালো থাকবে, আমরা সবাই সুস্থ থাকবো। তোমরা ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।